আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের সামনে সেই ভূতের কাহিনীগুলো নিয়ে। তার আগে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো একটু পড়ে নিই। লালমনিরহাট থেকে কমেন্ট করেছে মিলন। তিনি বলেছেন, ভাইয়া আপনার ভূতের কাহিনীগুলো অনেক সুন্দর লাগে। আমি সেই আসমাপুরীর সেই আগের ঘটনাটি শুনতে চাচ্ছিলাম। তো যাই হোক, ইমরান লিখেছে, ভাইয়া খুব সুন্দর, আপনার ভিডিওগুলো ভালো লাগে। তো আরও অনেকে কমেন্ট করেছেন, তাদের কমেন্টগুলো পড়ার সময় হচ্ছে না, আবার পরবর্তীতে আমি পড়ব। তো আজকে আপনাদের সামনে একটি বাস্তব একটি চিত্র এবং ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে আমাদের গ্রামের এক ছেলের সাথে এই ঘটনাটি ঘটে গেছে। ওনার কাছ থেকে আমরা সবাই শুনছি এবং গ্রামের লোকজন সবাই জানে এই ঘটনাটি। তো চলেন আর দেরি না করে আমরা মূল ঘটনায় চলে যাই। আমাদের গ্রাম হচ্ছে খুলনা জেলা বাগেরহাট জেলা। এখানে একটি ছেলে ছিল, তার নাম ছিল ইমরান, এবং একটা যে মেয়েটির সাথে ঘটনা ঘটেছিল পরি, তার নাম ছিল হচ্ছে আয়শা। এই আয়শা আর ইমরানের তাদের কঠিন একটি প্রেমের সম্পর্ক, যার বাস্তব চিত্র এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, সেই ছেলেটি যখন ক্লাস 10-এ পড়ে, তার সাথে এই ঘটনাটি ঘটে। তো ক্লাস 10-এ পড়া অবস্থায় তিনি যখন বাসাতে ছিলেন, একদিন দুপুরবেলা কঠিন রোদ বাইর হয়েছে। সেই সময় তার বাবা, মানে ইমরানের বাবা, এসে তাকে বলতেছে, বাবা, বিলেতে গরু আছে, তুমি গরুটা একটু পানি খাওয়াইয়া ছায়াতে বেঁধে এসো তো। ইমরান বলল, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তিনি ছাতাটা নিয়ে চলে গেলেন মাঠে। গরুটিকে পানি খাওয়াইয়া সে ছায়াতে বাঁধার জন্য সে গরুটি নিয়ে একটি পুকুরের দিকে যাচ্ছিল। সেই পুকুরে যাওয়ার পরে সে যখন গরুটার কাছে, পুকুরের কাছে নিয়ে গেছে, গরুগুলো দৌড়ে হাউমাউ করে পানি খাওয়ার জন্য নেমে চলে গেল। সে দড়িটা ছেড়ে দিয়ে, তার তো অনেক প্রস্রাবের চাপ দিয়েছে, সে এখন প্রস্রাব করার জন্য একটু সাইডে গিয়ে প্রস্রাব করতেছিল। তো প্রস্রাব করার পরে এরপরে গরু নিয়ে পানি খাওয়ায় সে ছায়ায় বেঁধে চলে এসেছে। সেই সময় তার কোনো সমস্যা হয় নাই, কিন্তু রাত যখন নামছে তখন সে কিছু উপভোগ করতেছে, যে তাকে কেউ বড় বড় চোখ করে এসে ভয় দেখাচ্ছে, জানালা দিয়ে ভয় দেখাচ্ছে। ঠিক আছে, এমন সময় সে প্রচণ্ড ভয়ে চিৎকার করে তার বাবা মাকে ডাকছিল। তার বাবা মা এসে বলতেছে, তোমার কি হয়েছে বাবা? সে বলে, মা, আমাকে এমন করে ভয় দেখাচ্ছে, বড় বড় চোখ করে জানালা দিয়ে আসতেছি, আমি ভয় পাচ্ছি। তার মা বাবা তার সাথে কোনো রকম রাতটা কাটিয়ে পরের দিনে তারা সেই কবিরাজকে জিজ্ঞেস করলো, আমার ছেলের কি হয়েছে। সেই কবিরাজটি পরক্ষণে সেই আসমাপুরীকে হাজির করার পরে তারা তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোমার সাথে। সেই আসমাপুরী পূর্বের ঘটনাটি খুলে বলে এবং বলে, এই ছেলেটি গরুকে পানি খাওয়াতে যেয়ে সেখানে পেশাব করে, আর পেশাব করা অবস্থায় সে আমার গা ভরে পেশাব করে দিয়েছে। আমি ওখানে রোদে চুল শুকাচ্ছিলাম, সেই সময় সে ওখান থেকে পেশাব করে আমার গাওটা ভিজিয়ে দিয়েছে। তো ভিজিয়ে দিয়েছে, আমি রাগ করি নাই, কারণ ওকে আমার খুব ভালো লেগেছে, যার কারণে ওর আমি কোনো ক্ষতি করব না। ওর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তাকে আমি মেরে ফেলতাম। এই কথা বলে সে কবিরাজকে বলে, কিন্তু কবিরাজ বলে, তোমার সাথে এর সম্পর্ক হতে পারে না, কারণ তুমি তো জিন জাতি, তোমার সাথে কেমনে এই সম্পর্ক হবে, তুমি চলে যাও। সেই মেয়েটি বলে, না, আমি যাব না, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচব না। এমন তো অবস্থায় তাকে অনেক কিছু বোঝানোর পরেও তিনি এক পর্যায়ে রাজি হয়েছেন। রাজি হওয়ার পরে সে চলে গেল এবং ইমরানকে তার বাবা মা ঘরে শোয়াই দিয়েছে, এবং শোয়ানোর পরে এরকমভাবে 2-3 দিন ভালোই কাটছিল। হঠাৎ করে সেই জিনটি আবারও তার মা বাবার সামনে একদিন মানুষের রূপ নিয়ে হাজির হয়েছে
এবং সেই জিন জাতির মেয়েটি তার বাবাকে নিয়ে তার আশিকের মানে ইমরানের বাবার কাছে এসে বলতেছে, দরজায় টোকা দিতেছিল। প্রায় রাত 1টা বাজে। এমন তো অবস্থায় তার বাবা মা দরজা খুলে বাইর হলো, দেখে 2জন লোক দাঁড়িয়ে আছে। একজন সাদা জুব্বা পরিহিত, আরেকজন কাপড় পরে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। তার বাবা মা বাইর হওয়ার পরে অবাক হয়ে যায়, কি ব্যাপার, এত রাত্রি এগুলো কারা? তারা সালাম দেওয়ার পরে তাদেরকে বলে, আপনারা কারা, কোথা থেকে আসছেন? উত্তরে সেই জিন জাতিগুলো বলে, আমরা হচ্ছে জিন জাতি, এটা হচ্ছে আমার মেয়ে আর আমি হচ্ছে ওর বাবা। তো আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবেসেছিল, কবিরাজ দিয়ে আপনারা এর আগে বলেছেন সম্পর্ক হবে না, কিন্তু আমার মেয়ে এতে রাজি নয়। আমার মেয়ে আর ছেলেকে অনেক ভালোবাসে, যার কারণে আমরা আবারও আসতে বাধ্য হয়েছি। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে, এতে যত টাকা লাগে আমরা দিব, যত ধন সম্পদ অর্থ সম্পদ লাগবে সব কিছু আমরা দিব, বিনিময়ে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে। আশিকের বাবা মা কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু এমন তো অবস্থায় তার বাবা, আশিকের বাবা হঠাৎ করে একটু লোভিশ টাইপের মানুষ, তিনি একটু রাজি হয়েছেন এবং বলেন, আমাকে তো অনেক ধন সম্পদ দিতে হবে, কিন্তু আমার ছেলেকে নিয়ে যেতে পারবেন না, বিয়ে দিয়ে এখানেই রাখতে হবে। এমন তো অবস্থায় তার মা বাবা, মানে ওই আসমাপুরীর মা বাবা, মা তো নাই, বাবা ছিল, বাবা তার আশিকের ঘরে যেয়ে তাকে একটা বড় স্বর্ণের মালা দিয়ে বরণ করে নেয় এবং আশিক ঘুমিয়েছিল, কিছু বুঝতে পারে না। এমন তো অবস্থায় তারা চলে যায়, কিন্তু ঘুম থেকে পরীক্ষণে আশিক সকালে উঠে দেখে তার গলাতে বড় একটি মালা ঝুলতেছিল। সে হঠাৎ করে রুম থেকে বাইরে এসে তার বাবা মাকে বলে, মা, এত বড় মালা আমাকে কে দিয়েছে? তার মা বাবা বলে উত্তরে, তোমাকে যেই মেয়েটি ভালোবেসেছে সেই মেয়ের বাবা তোমাকে এটা দিয়ে আশীর্বাদ করে গেছে, তোমাদের বিয়ে সামনে শুক্রবারে। আশিক এতে একটু নাচস্ত বোধ করলো, সে কিছুতেই মানতেছিল না যে সে পরীকে বিয়ে করবে। এর আগে আশিক তার পরীকে কখনো দেখে নাই, কিন্তু পরীর সাথে বিয়ের কথা শুনে তার মনটা একটু খারাপ হয়ে গেল। সবাই বলে যে পরী মানুষ না, তাদের সাথে বিয়ে হয় না, এসব ভাবতে ভাবতে আশিক সে আবারও ঘুমিয়ে পড়ল। সে ঘুমের ঘরে হঠাৎ করে রুমের ভিতরে দেখে কেউ একজন এসেছে। সে জায়গা পেয়ে দেখে সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে। তখন প্রায় সকাল 7টা বাজে। এমন তো অবস্থায় সেই মেয়েটি শুধু একদিনে আশিকের দিকে তাকিয়েছিল, এত সুন্দর ছিল সে। আশিক সেই মেয়েটিকে দেখার পরে সে কোনো কথা বলতে পারছিল না, সে শুধু স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল। এমন তো অবস্থায় সেই মেয়েটি মুচকি হাসি দিয়ে আবারও সেখান থেকে চলে গেল এবং আশিকের মা পরক্ষণে রুমের ভিতরে ঢুকে বলে, কি হলো, আজকে উঠতেছিস না ঘুম থেকে? এত বেলা হয়ে গেছে, খাবার খাবি না? আয়, চলে আয় বলে তার মা রুম থেকে বাইরে গেল। এরপরে আশিক রুম থেকে বাইরে যাওয়ার পরে সে খাবার খেয়ে ভাবতে ভাবতে সেখান থেকে চলে গেল। তো আপনাদের আর একটা কথা বলা উচিত, এই ছেলেটির নাম ছিল দুটা, একটা ছিল ইমরান আর একটা ছিল আশিক। তো আমরা প্রথমে যে গল্পের শুরুতে বলেছিলাম ইমরান, কিন্তু আসলে ইমরান নামটি আমার বারবার মনে আসতেছিল না, আশিক নাম ডেকে ডেকে আমাদের অভ্যাস হয়ে গেছে, যার কারণে আমরা আশিকই বলে ডাকতেছি সেই ছেলেটিকে। তো এই আশিক এক সময় সে ভাবতে ভাবতে বিলেতে চলে গেছে। বিলে যাওয়ার পরে সে একটি বাগানে একাই বসে আছে আর ভাবতেছে যে আমি জিনকে বিয়ে করব, তার সাথে আমি কেমনে থাকবো, সেই বলে সে ভাবতেছে। আর এরই মাঝে সেই মেয়েটি সেই আশিককে দূর থেকে দেখছিল এবং দেখছিল আর হাসতেছিল, যেহেতু তার সাথে তার বিয়ে হবে সে অনেক কিছু ভাবতেছে। এমন তো অবস্থায় আশিক চোখ পড়ল একটি গাছের ফাঁকের ডালের দিকে। সেদিকে চোখ যেতেই
সে আচমকে উঠে দাঁড়ালো এবং দেখে একটি অপরূপ দৃষ্টি সুন্দর একটি মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সেটা দেখে সে পাগল হয়ে গেছে এবং সেই মেয়েটির দিকে সে একদিনে তাকিয়ে আছে। সেই মেয়েটিও তার দিকে তাকিয়ে আছে। এমন তো অবস্থায় সেই মেয়েটি তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসলো এবং বলল, আপনি কেমন আছেন? সেই আশিক বলল, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সেই মেয়েটি বলল, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি জানো তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে? আশিক তখনই আরো অবাক হয়ে গেল। এত সুন্দর মেয়ের সাথে তার বিয়ে হচ্ছে, অথচ সে এই বিয়েতে রাজি হয়নি এখনো। সে তো মুচকি মুচকি হেসে বললে, সুবহানাল্লাহ, এত সুন্দর মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। এমন অবস্থায় সেই মেয়েটি তার কাছে এসলো এবং তাকে গলা ধরে একটি চুমে খেলো এবং তাকে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে দেখার জন্য আমি সব সময় তোমার চারিপাশে ঘোরাঘুরি করি, তুমি আমাকে দেখতে পাও না। আশিক বলল, তোমাদের বাড়ি কোথায়? সেই মেয়েটি বলল, আমাদের বাড়ি অনেক দূরে, তুমি চিনবা না, কারণ আমরা তো জিন পুরী জাতি, আমরা আকাশে ঘুরে বেড়াই, আমাদের বাড়ি আকাশের উপরে। আশিক বলল, তোমাদের বাড়ি থেকে একদিন আমাকে ঘুরতে নিয়ে যাবেন? সেই বাড়িতে যদি আমি একটু দেখতাম তোমাদের আকাশে কেমন বাড়ি। সেই মেয়েটি আসমা পরি বলল, ঠিক আছে, তোমাকে আমি অবশ্যই নিয়ে যাব। আজকে রাতে তুমি তৈরি থেকো, তোমাকে আমি নিয়ে যাব। এরকম করে তারা দীর্ঘক্ষণ ধরে গল্প ও কথা চালিয়ে যাচ্ছিল। এমন তো অবস্থায় তাদের সামনে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। সেই মেয়েটি তাকে তার ডানা দিয়ে ঝাঁপড়ে বৃষ্টির পানিতে আটকে তাকে জড়িয়ে ধরে আছে। আশিক খুব আরাম পাচ্ছিল এতে। তার মন চাচ্ছিল না সে কখনো আর বাড়িতে ফিরে যাক, সে তার কাছেই থাকতে চাচ্ছিল। এমন তো অবস্থায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। এদিকে আশিকের মা বাবা খোঁজ করতেছে যে আশিক এখনো বাড়িতে আসতেছিল না কেন। বিকাল হয়ে গেল, এখনো সে খাবার খায় নাই, সে কোথায় গেছে? কিন্তু এরই মাঝে সে গল্প করতে করতে তার বিকাল 5টা বেজে গেছে। সেই মেয়েটি তাকে বলতেছে, এখন তুমি বাড়ি যাও, তুমি খাবার খেয়ে রাতে তৈরি থেকো, আমি তোমাকে নেওয়ার জন্য আসব, ঠিক আছে? তারা দুজন সেখান থেকে চলে গেল। আশিক বাড়িতে যেতেই তার বাবা মা বলল, কিরে, সারাদিন কোথায় ছিলি? তুই দুপুরে খাবার খাতে আসিসনি, এতক্ষণ কই ছিলি? সে বলল, একটু গেছিলাম মা বন্ধুর বাড়ির দিকে বেড়াতে, আসতে একটু দেরি হয়ে গেছে। সে গোসল টোসল করে খাবার খেয়ে নিয়ে এমন অবস্থায় সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের পরে সে রুমের মধ্যে বসে বসে ভাবতেছে সেই মেয়েটি কি তার সাথে আসবে, তাকে নিয়ে যাবে, এমন করে সে ভাবতেছিল। ভাবতে ভাবতে হঠাৎ আশিকের মা বলে, রাতের খাবার খেয়ে নাও। রাত 8টা বাজে। আশিক খাবার খাওয়ার পরে সেই রুমের ভিতরে বসে বসে ভাবতেছে সে কখন আসবে। সে আসমা পরি তাকে সাথে ঘুরতে যাবে এবং দেখবে সে আকাশে কত সুন্দর তাদের বাড়ি। সে এসব ভাবতে ভাবতে হঠাৎ করে সে একটু ঘুমিয়ে গেছিল। সে আসমা পরি হঠাৎ করে আসে আশিককে ডাকতেছিল। আশিকের গায়ে হাত দিতেই আশিক চমকে উঠল এবং আশিককে সেই মেয়েটি জড়িয়ে ধরে বলে, তুমি এত তাড়াতাড়ি ঘুমাচ্ছ কেন প্রিয়? তুমি উঠো, তুমি না আমার সাথে ঘুরতে যাবা? আশিক বলল, অবশ্যই যাবো তো, আমার তো ঘুম আসতেছিল না, তোমার কথা ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে গেছি। সেই মেয়েটি বলল, তাহলে শোনা, এখন রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে আজকে আমি অনেক আকাশে উপরে ঘুরতে যাব। সে আশিক তখন রেডি হয়ে গেল এবং তাকে বলল, আশিককে সে আসমা পরি বলল, তুমি একটু চোখ মোচো, আমি তোমাকে নিয়ে একটু বাইর হব, কারণ আমরা যখন তোমাকে জড়িয়ে ধরে উপরে উঠবো তখন তোমার মাথাটা একটু ঘুরে যাবে, যার কারণে তোমার সমস্যা হতে পারে। তুমি একটু চোখ মুছে নাও, আমি আকাশের গেলে তোমাকে চোখ খুলতে বললে তখন চোখ খুলবা। এমন তো অবস্থায় আশিক তখন চোখ মুছে হাত দিয়ে ধরে তখন আসমা পরীকে জড়িয়ে ধরেছিল। আসমা পরীও তখন তাকে জড়িয়ে ধরে আচমকে বিদ্যুতের গতিতে সে আকাশে নিয়ে চলে গেল এবং আকাশে যাওয়ার পরেই মুহূর্তে আশিককে বলল, তুমি এখন চোখ খুলো। আশিক চোখ খুলতেই দেখে সে মেঘের উপরে ঘোরাঘুরি করতেছে। সে সুন্দর করে আসমা পরীকে জড়িয়ে ধরে আছে। আসমা পরী তাকে কুলে নিয়ে আকাশে উঠতেছে। চারিদিকে শুধু মেঘ, সুন্দর সুন্দর মেঘের খেলা হচ্ছে আকাশে।
সে চারিদিকে দেখে কত সুন্দর সুন্দর তারা, কত সুন্দর সুন্দর আলো জ্বলতেছিল, সে এগুলোই দেখতেছিল। এমন তো অবস্থায় সে ভুলে গেছিল সে এখন আকাশের উপরে, এবং আসমাপুরি তাকে জড়িয়ে ধরে খুব আদর করছিল এবং চুমা খাচ্ছিল। তাকে চুমা খেতে খেতে আসমাপুরির এত ভালো লাগতেছিল যে আশিককে আর ছেড়ে দিতে মন চাচ্ছিল না। তারা জড়িয়ে ধরে এইভাবে আকাশে ঘোরাঘুরি করতে আশিক তখন বলে, আমি আর বাড়িতে যাব না, আমি তোমার কাছেই থাকতে চাই, আসমাপুরিকে বলতেছিল আশিক। তখন আসমাপুরি বলতেছিল, ও গো সোনা, তুমি এমন করছো কেন? আমাদের তো বিয়ে আর কিছুদিন পরেই হবে, তখন তো তুমি আমার কাছে থাকবে। এখন যদি তোমাকে আমার কাছে রাখি তাহলে তোমার বাবা মা কষ্ট পাবে। অতএব তুমি এখন আমার কাছে থাকতে চেও না, আর কিছুক্ষণ পরে আমরা ঘুরে তোমাকে বাড়ি রেখে দিয়ে আসবো। আশিকের বোন কিছুতেই বাড়ি আসতে চাচ্ছিল না। সে এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছে, এবং সে এক পর্যায়ে আসমাপুরি সে আশিককে নিয়ে তাদের বাড়িতে গেল। তাদের বাড়ি ছিল খুব সুন্দর একটু কাচের ঝলমলে বাড়ি। সেখানে নিয়ে যাওয়ার পরে সে দেখে অনেক পরীরা তাদের সামনে এসে দেখা করতেছে। আসমাপুরি তাদেরকে পরিচয় করে দিতেছে। এমন তো অবস্থায় অনেক পরীর ভিতরে দেখে একটা বিশাল একটা লম্বা আকৃতির মানুষ সাদা জুব্বা পরে দাঁড়িয়ে আছে এবং বড় বড় দাড়ি। তার সামনে নিয়ে গেল আসমাপুরি। আশিককে নিয়ে যে বলে, এটা আমার বাবা। আশিক তখন সেই লোকটিকে সালাম দিল এবং তার সাথে অনেকক্ষণ গল্প করলো। গল্প টল্প করার পরে আশিক খাবার খাচ্ছিল, ফলমূল খাচ্ছিল, কিন্তু আশিককে প্রচণ্ড খিদা লাগেছে, কিন্তু আশিককে তারা ভাত খেতে দিচ্ছিল না। আশিক বারবার ভাত চাচ্ছিল যে আমাকে ফল দিও না, আমি ভাত খাবো, খিদা লাগছে আমাকে। কিন্তু সেই আসমাপুরি বলল, তুমি যদি আমাদের এই দেশেতে এসে ভাত খাও তাহলে আর কখনো তোমাদের দেশে ফিরে যেতে পারবে না, তাই আমি তোমাকে এখন আর ভাত খাওয়াতে পারবো না, তুমি ফল খেয়েই থাকো। এমন তো অবস্থায় রাত প্রায় শেষ হয়ে যাচ্ছিল, ভোর হয়ে গেছে, ভোরবেলায় প্রায় আজান হবে। এমন তো অবস্থায় আশিককে বলতেছে, আশিক এখন চলে যেতে হবে, নইলে তোমার সকাল হয়ে যাবে, আমি আর তোমাকে নিয়ে যেতে পারবো না তোমাদের দেশে, আবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমন তো অবস্থায় আকাশ থেকে আশিককে নিয়ে এসে জড়িয়ে ধরে নামতে নামতে চলে আসে আর গল্প করে। এমন তো অবস্থায় আশিককে তার রুমের ভিতরে রেখে আসমাপুরি আবার চলে যায়। আশিক ঘুমিয়ে পড়ে। প্রায় সকাল 10টা বাজে, তাও আশিকের ঘুম ভাঙে না। তার মা বাবার দরজায় ধাক্কায় ধাক্কায় অবশেষে আশিকের ঘুম ভাঙে। বলে, কিরে, আজকে এত বেলা হয়ে গেছে তবুও তুই ঘুম থেকে উঠছিস না, কি হয়েছে তোর, সারা রাত কি ঘুমাসনি? আশিক বলে যে, মা সারা রাত পড়ছিলাম, এই জন্য একটু ঘুমাচ্ছি, ডিস্টার্ব করো না তো, যাও। আবারও আশিক ঘুমিয়ে পড়ল। সে ঘুম ভাঙতে ভাঙতে দুপুর 12টায় তার ঘুম ভাঙে। দুপুরে সে খাওয়া দাওয়া শেষ করে একটু বিলের দিকে সে ঘুরতে গেছিল। বাগানের দিকে যেতেই সে দেখতে পায় সে আসমাপুরি তার সামনে আসতেছে। আসমাপুরিকে শুধু আশিকই দেখতে পেত, আর কেউ দেখতে পেত না, কারণ আসমাপুরি যাকে দেখা দেয় সে শুধু তাকেই দেখতে পায়। আসমাপুরি আসা অবস্থায় আশিক দেখে সে তার দিকে তাকিয়ে আছে, এবং আসমাপুরি আসার পরে আশিককে খুব সুন্দর করে জড়িয়ে ধরে একটা চুমে গেল। চুমো দেওয়ার পরে আশিককে একটু ঠোঁটে চুমো দিল এবং কপালে চুমো দিল, এবং জড়িয়ে ধরে আশিককে বলে, তুমি কেমন আছো সোনা, তোমার জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি, তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আশিকও বলে, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমাকে না দেখলে আমার বুকের ভিতরে ছটফট ছটফট করে, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এমন তো অবস্থায় আশিকের মা বাবা এইসব কাণ্ডকলাপ দেখে, মানে তাদের সন্তানের প্রতি যে একটা অমানবিক আচরণ হচ্ছে, আশিক আর আগের মতো পড়াশোনা করতেছিল না, বাসায় থাকে না, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, কোথায় যায় কী করে কেউ জানে না। তার মা বাবা খুব চিন্তার মধ্যে পড়ে গেছে। এমন তো অবস্থায় তার মা বাবা গোপনে সেই কবিরাজের সাথে কথাবার্তা বলে, এবং সেই কবিরাজটি গোপনে সূত্রে ধ্যানমগ্ন হয়ে সে জানতে পারছে আশিকের সাথে সেই পরি সম্পর্ক চলতেছে। তাই
পরি আশিককে বিয়ে করতে চায়, তার মা বাবাকে বলে, কিন্তু তার মা বাবা এতে রাজি নয়, কারণ তাদের একমাত্র সন্তানকে তারা হারাতে চায় না। যার কারণে আশিকের সাথে তার বিয়ে দিবে না বলে কবিরাজের সাথে তারা পরামর্শ করে এবং কবিরাজ তাদেরকে বুদ্ধি দেয় কি আশিক যখন রাতে ঘুমিয়ে পড়বে তাদেরকে এক মুষ্ট সরিষা দেওয়া হয় এবং এই সরিষা যখন দেখবে আসমা পরি আশিকের ঘরে প্রবেশ করেছে, তখন এই সরিষা চারিদিকে ঘরের চারিদিকে এটা ছিটিয়ে দিতে বলেছে এবং এটা দিয়ে বেড়া দিতে বলেছে, মানে যেমনটা রশি দিয়ে বেড়া দেয় এইভাবে এই সরিষা সুন্দর করে দিয়ে বেড়া দিতে বলেছে, যাতে আসমা পরি ঘর থেকে বাইরে যেতে পারে না পারে। এমত অবস্থায় রাত যখন 12টা-1টা বাজে তখন আশিকের ঘরে আসমা পরি প্রবেশ করে। তার মা বাবা এগুলো দেখতেছিল দূর থেকে, রুমের ভিতরে গায়ে যেন কথা বলতেছে আশিক কার সাথে। হঠাৎ করে সেই সরিষার দানাগুলো সে দরজা দিয়ে এদিকে জানালা দিয়ে বাড়ির পিছন দিক দিয়ে সব দিক দিয়ে তারা ছিটিয়ে দিল এবং আসমা পরি আশিকের সাথে দীর্ঘক্ষণ ধরে গল্প করে যখন ভোর হবে তখন সেই আসমা পরি সেখান থেকে আর বাইরে যেতে পারছিল না। সে হঠাৎ করে চমকে গেল যে এটা কি হচ্ছে আমার সাথে, এদিকে সকাল হয়ে যাচ্ছে, আমি আমার দেশে যদি আর ফিরে না যাই তাহলে সকালে আমি এখানেই থাকবো, আমি আর জিন হতে পারবো না, মানুষ হয়ে যাব। এমন তো অবস্থায় চিন্তায় সে কান্নায় ভেঙে পড়ে এবং এরম করছে। আশিক বলতে যে কি হলো, তুমি যাচ্ছ না কেন? কই আমি যেতে পারছি না, বাইরে কে যেন কিছু করেছে যার কারণে আমি যেতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এমন তো অবস্থায় ভোরের আলো ফুটে যায়, আসমা পরি অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সে মানুষের মতো রূপ নিয়ে থাকে। আশিকের মা বাবা তাকে ডেকে ঘরের ভিতরে ডাক দেয় যে আশিক দরজা খুলো। দরজা খুলতেই দেখে একটা সুন্দরী মেয়ে খাটের উপরে শুয়ে আছে এবং সে অচেতন অবস্থায়। আশিকের মা বাবা তার মাথাতে চোখে মুখে জল ছিটায় দেওয়ার পরে তার সেই মেয়েটির একটু জ্ঞান ফিরল। আসমা পরি ওঠার পরে সে দেখে আশিকের মা বাবা সে আসমা পরিকে দেখে অনেক চমকে গেছে, এত সুন্দর একটা মেয়ে আমার ছেলের বউ হবে। এটা দেখার পরে তার মা বাবা পরক্ষণে ভুলে গেছিল যে আমরা এগুলো করবো না, কবিরাজের সাথে আমাদের ছেলের সাথে বিয়ে দেব। সে আসমা পরি সেখানে অনেক কান্নাকাটি করতেছিল রুমের ভিতরে, কারণ সে আর রাত পর্যন্ত মানুষই থাকবে, জিন হতে পারবে না। এই অবস্থায় সে অনেক কান্নাকাটি করতেছিল। এমন অবস্থায় আশিকের মা বাবা বলল তুমি এখানেই থাকো। আশিকের মা বাবা খাবার টাবার রান্না করে নিয়ে চলে আসলো। এমন অবস্থায় আশিক একটু খাবার খেলো, সেই পরীকে খাওয়ানোর জন্য চেষ্টা করলো, কিন্তু পরী কিছুতেই খাবার খাচ্ছিল না, শুধু কান্নাকাটি করতেছিল। তো বন্ধুরা, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, দ্বিতীয় পার্ট শুনতে চাইলে আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো। আর আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও যেন আপনাদের শোনানোর জন্য আমরা উৎসাহী থাকি। কমেন্ট করে জানাবেন দ্বিতীয় পার্ট যদি জানতে চান। আজকে এই পর্যন্তই, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে আমাদের সমস্যা হয়।